আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা যারা জয়েন করছো তারা একটু কনফার্ম করো আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা। আর আমাদের রেগুলার ক্লাস যারা করে তাদেরকে একটু কমেন্টে মেনশন করে দাও। আর আমি একটু প্রথমে কয়েকটা জিনিস লিখে নিই। প্রথমে দুইটা জিনিস পড়াবো, ওই দুইটা কোয়েশ্চেনে আনসার দিব। ওই দুইটা কোয়েশ্চেন আমি প্রথমে লিখে নিই, লিখতে লিখতে বাকিরা জয়েন করে নেক। হ্যাঁ, আচ্ছা, যারা জয়েন করছো তারা আমার একটু কনফার্ম করো তো আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার আছে কি না। আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার আছে কিনা কনফার্ম করো একটু। এই সব কিছু ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। ক্লিয়ার হলে আমরা শুরু করে দিই। সব কিছু ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। যদি ক্লিয়ার হয় আমরা শুরু করে দিই। সরবত হোসেন, তোমার ওইখানকার হয়তো নেট প্রবলেম, আমার এখানে কোনো প্রবলেম, আমার এখান থেকে সব কিছু ক্লিয়ার ঠিকঠাক। ওকে, আমি সাধারণত বিকেলবেলা ঘুমাই না, বুঝছো। এই বিকেলবেলা ঘুমাইলে এটা ঝামেলা, কিন্তু লাস্ট 2-3 দিন ঘুমাইতে পারি নাই তো খুব একটা। তো আজকে বিকেলে মানে পুরো ঘুম চলে আসছে, ঘুমাইছি। এখন ঘুম থেকে ওঠার পর থেকে আমি কোনো মুখে টেস্ট পাচ্ছি না, এই যে কী বলে, আর কোনো ফিল পাচ্ছি না। আসলে জিনিসটা ঘুম থেকে ওঠার পরে ঘুম ভাব, এখনও ইচ্ছা করতেছে ঘুমাইতে। এটাই সবচেয়ে বড় ঝামেলা। এখন আমি চাচ্ছি আমার এই যে কী বলে রেগুলার ফর্মে ফেরত আসতে, দেখা যাক আস্তে আস্তে পারি কি না। আমার হাসতেও খুব কষ্ট হচ্ছে, এখন আবার ঘুমাইতে ইচ্ছে করতেছে। তো আসি, আমি সামনের দিকে আগাই। তাহলে একটু খেয়াল করো, আমার দুইটা কোয়েশ্চেন করা হয়েছে, একটি হালকা ও একটি ভারী বস্তু। তাহলে একটু খেয়াল করো, একটি বস্তু হালকা আর একটি হচ্ছে ভারী বস্তু। তো হালকা এবং ভারী বস্তু মানে আমাদের যে দুইটা বস্তুর কথা তোমার বলা আছে, ওই দুইটা বস্তু অ্যাকচুয়ালি তাদের ভর সেম না। ওই দুইটা বস্তুর ভরটা কেমন, ভিন্ন ভিন্ন। তাহলে আমরা বলতে পারি হচ্ছে ভাইয়া দুইটা বস্তু আমাদের আছে। সাপোজ ফর এক্সাম্পল একটা হালকা বস্তু
আরেকটা ভারী বস্তু। হালকা বস্তু যেটা যেটা ছোট, এটা হালকা বস্তুর ভরটাকে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করলাম, ভারী বস্তুর ভরটাকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করলাম। স্বভাবতই বড় হাতের এম ইজ গ্রেটার দেন ছোট হাতের এম। তাহলে আমাদের হালকা বস্তু যেটা, এই হালকা বস্তুর যে গতিশক্তি, তাহলে আমরা এখানে সিম্পল বলতে পারি হালকা বস্তুর যে ভরবেগ সেটাকে আমরা বলতে পারি P1 ইকুয়ালস টু হচ্ছে আমাদের mv1, আর আমাদের সেকেন্ডটার হচ্ছে আমাদের P2 mv2, আর গতিশক্তি ইকে সমান হচ্ছে হাফ mv স্কোয়ার, তাহলে হাফ এম v1 স্কোয়ার, আর P2 ইকুয়ালস টু হাফ বড় হাতের এম v2 স্কোয়ার। অর্থাৎ আমি তার ভরবেগ এবং গতিশক্তি এখানে লিখে রাখলাম। কেন লিখে রাখলাম? কারণ ভাইয়া আমার কোয়েশ্চেনে অলরেডি তারা বলেই দিছে যে ভরবেগ সমান গতিশক্তি কোনটার বেশি, গতিশক্তি সমান ভরবেগ কোনটার বেশি। দুইটা কোয়েশ্চেন সেম, তবে আমাদের একবার ভরবেগ সমান ধরে গতিশক্তি কোনটা বেশি কম বের করতে হবে, আরেকবার গতিশক্তি সমান ধরে কোনটা ভরবেগ বেশি কম সেটা বের করতে হবে। তো আমরা জানি না দুইটার ব্যাগ সেম কি না, আমরা দুইটার ব্যাগ অবশ্যই ভিন্ন ধরবো। আর তুমি বুঝতে পারতেছো আসলে দুইটার ব্যাগ সেম হওয়া যাবেও না, কারণ আমাদের এখানে বলছো ভরবেগ সেম। তো ভরবেগ যদি সেম হয়, তাদের ভরটা যেহেতু সেম নয়, অতএব ব্যাগটাও আমাদের সেম হওয়ার কথা নয়। তাহলে আমরা বলতে পারলাম দুইটা বস্তু আছে আমার, একটা হচ্ছে ছোট হালকা বস্তু, আর একটা হচ্ছে বড় বস্তু। তো তোমাকে প্রশ্নে বলা হলো বস্তুদ্বয়ের কি সমান, ভরবেগ সমান। তাহলে ওরা অলরেডি বলে দিছে এই দুইটা বস্তু যারা আছে তাদের ভরবেগ সমান, P1 ইকুয়ালস টু কি P2। এবার তোমার কোয়েশ্চেন করা হলো এদের মধ্যে কোনটার গতিশক্তি বেশি। তাহলে আমরা একটু খেয়াল করে দেখো ভাইয়া, আমরা গতিশক্তির ফর্মুলা জানি কি, গতিশক্তির ফর্মুলা জানি ইকে সমান হাফ এম বি স্কোয়ার, আবার আরেকটা জানি ইকে সমান হচ্ছে ফি স্কোয়ার ডিভাইড বাই টুয়াইস এম। কেন এটা বলতেছি? তার একটাই কারণ, তোমার এখানে গতিশক্তি এবং ভরবেগের কথা বলছে। তাহলে আমরা এটা এমন একটা সূত্র, যেই সূত্র দিয়ে গতিশক্তি জানা থাকলে ভরবেগ বের করা যায়, ভরবেগ জানা থাকলে গতিশক্তি বের করা যায়। তাহলে আমরা এখান থেকে খুব সিম্পলি বলতে পারবো ভরবেগ যদি জানা থাকে তখন গতিশক্তির ফর্মুলা এটা, আর ভরবেগ যদি জানা না থাকে তখন গতিশক্তির ফর্মুলা আমাদের। তাহলে আমরা এখান থেকে এটা নোট ডাউন করে রাখি এমনিতে, সেটা হচ্ছে গতিশক্তি ইকে সমান ফি স্কোয়ার ডিভাইড বাই টুয়াইস এম, এটা হচ্ছে সূত্র। আর আমাদের এখান থেকে বলা যায় ফি সমান √2m ইন্টু ইকে, এটাও আমার সূত্র। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, তাহলে ভাইয়া আমার এটা হচ্ছে এমন একটা সূত্র যেই সূত্রে বস্তুর ভরবেগ জানা আছে, গতিশক্তি বের করব। আর এটা হচ্ছে গতিশক্তি জানা আছে, ভরবেগ বের করব। এবার তোমার এখানে কি বলছে দেখো, তোমার এখানে বললো ভাইয়া দুইটা বস্তুর কি সেম, ভরবেগ সেম, এর মানে ভরবেগ জানা আছে। কম্পেয়ার করতে হবে কি, কম্পেয়ার করতে হবে গতি শক্তি। তাহলে আসো আমি গতিশক্তিটা কম্পেয়ার করি কিভাবে। ভাইয়া আমরা প্রথমটার গতিশক্তি নাম দিলাম EK1 ডিভাইডেড বাই আরেকটা নাম দিলাম EK2। কেন ভাগ করতেছি? সিম্পল হিসাব নিকাশ ভাইয়া, আমরা তো আমাদেরকে কম্পেয়ার করার জন্য বলছে কোনটা বেশি কোনটা কম, তো অনুপাত জানা থাকলে সেখান থেকে কম্পেয়ার করা যায়। তাহলে আমরা EK1টাকে আমরা বলতে পারি P1 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ছোট হাতের m, কারণ ছোট হাতেরটাকে আমাদের হালকা বস্তুর ভর হচ্ছে ছোট হাতের m, তার ভরবেগ হচ্ছে P1। আর নিচে হচ্ছে আমার ভারী বস্তু P2 স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস বড় হাতের m। তাহলে একটু ভালো করে খেয়াল করো, এখানে আমি একটা কথা বলে রাখি, সরি এটা EK2 হবে। এখানে আমরা একটা কথা বলে রাখি ভাইয়া, যেটা আমার হালকা বস্তু তাকে আমি 1 দ্বারা প্রকাশ করতেছি, যেটা আমার ভারী বস্তু তাকে আমি 2 দ্বারা প্রকাশ করতেছি। সো আমাদের P1 মান হচ্ছে হালকা বস্তুর ভরবেগ, P2 মান হচ্ছে আমাদের কি বলে ভারী বস্তুর ভরবেগ। আবার একইভাবে EK1 মানে হচ্ছে আমাদের হালকা বস্তুর গতিশক্তি, EK2 মানে হচ্ছে ভারী বস্তুর গতিশক্তি। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো, খেয়াল করো ভাইয়া, এখানে অ্যাকচুয়ালি 2 কাটাকাটি যাবে, P1 স্কোয়ার P2 স্কোয়ার কাটাকাটি যাবে। কেন? কারণ ভাইয়া P1 আর P2 মান তো সেম, তাহলে P1 স্কোয়ার বলা যে কথা, P2 স্কোয়ার বলা সেম কথা, কাটাকাটি যাবে। কাটাকাটি যাওয়ার পর কি থাকে? কাটাকাটি যাওয়ার পর থাকে EK1 ডিভাইডেড বাই EK2 ইকুয়ালস টু বড় হাতের m ডিভাইডেড বাই ছোট হাতের m।
বড় হাতের এম মান হচ্ছে ভারী বস্তুর ভর, ছোট হাতের এম মান হচ্ছে হালকা বস্তুর ভর। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে আমি দেখতেছি বড় হাতের এম ইজ গ্রেটার দেন ছোট হাতের এম, এর মানে উপরের অনুপাতটা বড়, নিচের অনুপাতটা ছোট। তাহলে ডান পক্ষে যদি উপরে বড় নিচে ছোট হয়, বাম পক্ষেও আমাদের কি হবে, উপরে বড় হবে নিচে ছোট হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ইকে ওয়ান মানে ইকে ওয়ান বেশি ইকে টু কম। ইকে ওয়ান মানে কি, হালকা বস্তুর গতিশক্তি, হালকা বস্তুর গতিশক্তি। ইকে টু মানে কি, ভারী বস্তুর গতিশক্তি। তাহলে আমরা বলতে পারি একটি হালকা বস্তু আর একটা ভারী বস্তু, দুইটার ভরবেগ যদি সমান হয়, তাহলে এদের মধ্যে যেটা হালকা তার গতিশক্তি বেশি হবে, যেটা ভারী তার গতিশক্তি কম হবে। অনুধাবনমূলক প্রশ্নের জন্য ব্যাখ্যাটা জানতে হবে, আর এমসিকিউর জন্য আমাদের লাইনটা মুখস্থ করে ফেলতে হবে। একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলে তাদের মধ্যে যেটি হালকা বা যার ভর কম তার গতিশক্তি বেশি। এটা হচ্ছে আমার মেইন কনসেপ্ট। এর প্রত্যেকটা ক্ষেত্রে প্রযোজ্য, কারণ আমরা এখানে কোনো মান বসাই নেই, আমরা কিছু নোটেশন অ্যাপ্লাই করে আমরা এদেরকে প্রকাশ করছি। বলো আমাদের এটা ক্লিয়ার কিনা, এটা আমাদের ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো, এটা আমাদের ক্লিয়ার কিনা। অনুধাবনমূলকে এই ধরনের প্রশ্নগুলো আসে, সৃজনশীলের অনুধাবনমূলকে এই ধরনের প্রশ্ন আসে যে দুইটি, একটি হালকা বস্তু আর একটা ভারী বস্তু। দেখো হালকা ভারী থেকে আমরা বুঝে গেছি দুইটার ভর সেম না, তো ভর সেম না, ভরবেগ যদি সেম হয় তাহলে ব্যাগও সেম না। একটার ভর ব্যাগ V1 আর একটার ব্যাগ V2 নাম দিলাম। তো আমরা এখান থেকে বলেই ফেললাম যে ভাইয়া দুইটা বস্তুর ভর আমাদের সেম, তারা বলেই দিছে। গতিশক্তির অনুপাত বের করতেছি, অনুপাত বের করতে যাই লিখলাম প্রথমটার গতিশক্তি, যেহেতু আমাদের এখানে দেওয়া আছে ভরবেগ, বের করতে হবে গতিশক্তি। এর মানে গতিশক্তিকে ভরবেগ আকারে প্রকাশ করব, ইকে সমান ফি স্কোয়ার ডিভাইড বাই টুয়াইস এম। প্রথমটার জন্য ফি1 আর প্রথমটার ভর হচ্ছে ছোট হাতের এম, পরেরটার জন্য ফি2, পরেরটার ভর হচ্ছে বড় হাতের এম। 2 কাটাকাটি, ফি1 ফি2 বোথ আর সিমিলার, দুইটাই আমার সেম ইকুয়াল। সো যেহেতু আমাদের বোথ আর ইকুয়াল, সো আমরা বলতে পারি ফি1 স্কোয়ার অ্যান্ড ফি2 স্কোয়ার অলসো বোথ আর ইকুয়াল। সো আমরা এই দুইটা ক্যান্সেল আউট করতে পারি। দেন এখান থেকে আমরা বলতে পারি বড় হাতের এম বাই ছোট হাতের এম। বড় হাতের এম মানে বুঝতে পারতেছো ভারী বস্তুর ভর, আর ছোট হাতের এম মানে হচ্ছে হালকা বস্তুর ভর। এর মানে উপরে বড় নিচে ছোট, তাহলে এখানে উপরে বড় নিচে ছোট হইতে হবে না, অনুপাত তো সেম হবে না, এই দুটো সমান বলছে। তাহলে আমরা বলতে পারি উপরে বড় নিচে ছোট, এর মানে ইকে ওয়ান ইজ গ্রেটার দেন ইকে টু, তাহলে হালকা বস্তুর ভরবেগ বেশি। লাস্ট লাইনটা এই যে দেখো না, জিনিসটা হচ্ছে এরকম। লাস্ট লাইনটা কেমন, মনে করো আমি যদি বলি তোমাকে দুইটা অনুপাত, মনে করো 4 ডিভাইডেড বাই 8, এটা বলা যে কথা, 1/2 বলাও সেম কথা, 1/2 বলাও সেম কথা। সিমিলারলি আমরা এটাকে আমরা যদি বলি 6/12 তাও সেম কথা। দেখো প্রত্যেকটা কেস দুইটা সমান, এটা মিন করে অ্যাকচুয়ালি হাফ, এটা মিন করে অ্যাকচুয়ালি হাফ, দিস ইজ অলসো হাফ, বাট আমি ভিন্ন ভিন্ন ফরম্যাটে প্রকাশ করতেছি। দেখো এটার ক্ষেত্রে কি হচ্ছে, এই অনুপাতটা দ্বিগুণ হচ্ছে এটা, এই অনুপাতটা দ্বিগুণ হচ্ছে এটা, এই অনুপাতটা দ্বিগুণ হচ্ছে এটা। দেখো তিনটা অনুপাত সেম, তবে দেখতে সেম না। দেখতে সেম না হলেও তারা সেম, এই কারণে বলতে পারতেছি আমাদের প্রত্যেকটা সেম কনসেপ্ট মেনটেন করে। তাহলে আমরা এখানে বলতেছি এখানে উপরটার তুলনায় নিচেরটা দ্বিগুণ, এখানেও দ্বিগুণ, এখানেও দ্বিগুণ। এখানে বলতে পারতেছি উপরেরটা ছোট নিচেরটা বড়, এখানেও উপরেরটা ছোট নিচেরটা বড়, উপরেরটা ছোট নিচেরটা বড় হইতেই হবে। এখানেও সেম, দুইটা অনুপাত। তাহলে আমরা বলতে পারি ভাইয়া এরকম A/B সমান যদি C/D হয়, তাহলে আমরা একটা কথা বলতে পারি, A যদি B এর থেকে বড় হয় অবশ্যই সিটাও D এর থেকে বড় হবে। A যদি B এর থেকে ছোট হয় অবশ্যই সিটাও D এর থেকে ছোট হবে, তবে অনলি ফর পজিটিভ নাম্বার। আমাদের এখানে অনলি পজিটিভের ক্ষেত্রে আমরা চিন্তা করতেছি। বলো আমরা একটু বুঝছি কিনা, লাস্ট লাইনটা একজনে বলছিলা, এখন বুঝছো কিনা যে আমরা এখানে, আর এখানে তো তোমরা একটা কাজ করতে পারো, এটা নিয়ে যদি কারো কনফিউশন থাকে সেটা হচ্ছে কাটাকাটি করার পর এখানে থাকে 1/, ছোট হাতের এম, আর এখানে থাকে 1/, বড় হাতের এম। তো আমরা জানি অনুপাতের ক্ষেত্রে আমাদের হরটা লবে আসলে উল্টে যায়, সেখান থেকে আমরা লিখতে পারি বড় হাতের এম বাই ছোট হাতের এম। এগুলো ছোটো বাচ্চার পড়া, তোমরা জানার কথা, তোমরা তো ছোটো না, বড় বাচ্চা। উমেহানি মিম, কিন্তু নিচেরটা বড় হবে না। এই নিচেরটা কেমনে বড়, আমরা তো শুরুতেই বলে দিছি, আমরা বলে দিছি ছোটো হাতের এমকে আমরা ধরে নিছি হালকা, আমরা হালকাটাকে ছোটো হাতের এম, ভারীটাকে বড় হাতের এম ধরে নিছি। এটা হচ্ছে হালকা আর এটা হচ্ছে ভারী,
তো হালকা বস্তুর ভর আর ভারী বস্তুর ভর কোনটার ভর বেশি? অবভিয়াসলি ভাই ভারী বস্তুর ভর বেশি। তাহলে আমার বড় হাতের এম ইজ গ্রেটার দেন ছোটো হাতের এম। তাহলে আমাদের এখানে এ এমটা স্মল এম থেকে গ্রেটার বড়। তাহলে আমাদের সিমিলারলি এখানে বলতে পারি আমাদের উপরে বড় নিচে ছোটো, দ্যাট মিনস এর রেশিও যেটা এখানে উপরে বড় নিচে ছোটো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ইকে 1 ইজ গ্রেটার দেন ইকে 2। সো আমাদের বলা যায় ইকে 1 মিনস প্রথমটা মিনস হালকা। তাহলে হালকা বস্তুর গতিশক্তিটা বেশি ভারী বস্তুর তুলনায়। যদি শর্ত কি একটা হালকা হইতে হবে একটা ভারী, মানে দুইটার ভর সেম হওয়া যাবে না। দুইটার ভরবেগ যদি সেম হয় ওই মুহূর্তে যেটার ভর কম তার গতিশক্তি বেশি, যার ভর কম তার গতিশক্তি বেশি। এটা হচ্ছে মেইন কনসেপ্ট। ওকে, এবার আসলে আমরা ডানেরটা করি। ডানেরটা যদি করতে যাই সিমিলার, তো তোমাকে অলরেডি ওরা বলেই দিচ্ছে ভাই একটা হালকা বস্তু এবং একটা ভারী বস্তুর গতিশক্তি সমান। এবার বলে দিলে হালকা ভারী, আমি আর চিত্র আঁকতেছি না, সেম ফিগার। তো আমরা বলতে পারি কি সমান? গতিশক্তি সমান। সো উই ক্যান সে দ্যাট ইকে 1 ইজ ইকুয়ালস টু ইকে 2 সেম। এবার বললো কোনটির ভরবেগ বেশি? কোনটির কি বেশি? ভরবেগ। তোমার কাছে জানতে চাইছে ভরবেগ, তাহলে তুমি কার অনুপাত করবে? এবার অবশ্যই ভরবেগের অনুপাত। তাহলে আমরা বলতে পারি ফি 1 এবং ফি 2 এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট সেটা আমাকে দেখতে হবে। তো ফি সমান আমি কি জানি? রুট ওভার এম ইন্টু ই কে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি রুট ওভার ফি 1 মানে হচ্ছে ফার্স্টটা মানে হচ্ছে হালকা বস্তু। তাহলে 2 এম ই কে। খেয়াল করে দেখো এখানে 2টা সবার জন্য সেম। এম মানে হচ্ছে ভর, কার ভর? ঝাড় ভরবেগ। আমি হালকা বস্তুর ভরবেগ বের করতেছি, ওই কারণে এখানে ছোটো হাতের এম হালকা বস্তুর ভর। আমি গতিশক্তি বের করতেছি হালকা বস্তুর, ওই কারণে এখানে গতিশক্তি হচ্ছে হালকা বস্তুরটা ইকে 1। আর নিচে যখন তুমি বসাবা ইফ ই 2 ইকুয়ালস টু আমরা বলতে পারি 2 এম ইন্টু ই কে। আবার বলতে পারি ফি 2 মানে কি? দ্বিতীয়টার ভরবেগ, দ্বিতীয়টাকে ভারী বস্তু। তাহলে 2টা সবার জন্য সেম। এম মানে হচ্ছে মাস, ভর। কার ভর? যার ভরবেগ বের করতেছি তার ভর। তাহলে আমি কার বের করতেছি? দ্বিতীয়টা মানে ভারী। আর ভারী বস্তুর ভরটা হচ্ছে আমাদের বড় হাতের এম। আর ভারী বস্তুর গতিশক্তি হচ্ছে ইকে 2। তো সিম্পলি আমরা এখান থেকে একটা কথা বলতে পারি ভাইয়া এখানে তো আমাদের রুট টু চলে যাবে যেহেতু সেম। ইকে 1 ইকে 2 এই দুটো সেম, তাহলে এই দুটো চলে যাবে। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি ভাইয়া ফি 1 ডিভাইডেড বাই ফি 2 ইকুয়ালস টু রুট ওভার এম ডিভাইডেড বাই এম। একটু খেয়াল করে দেখো। এবার আমরা জানি হচ্ছে এখানে আমরা যা দেখতে পাচ্ছি এম আর এম এর মধ্যে উপরটা ছোট, তাহলে উপরে ছোট নিচে বড়। এখানে যেরকম ছিল উপরে বড় নিচে ছোট, তাহলে এখানে হচ্ছে উপরে ছোট নিচে বড়। তাহলে আমরা যদি বলি এই দুটার মধ্যে কে বড়? নিচেরটা বড়। তো আমি কার কথা বলবো? ভরবেগের। তাহলে ভরবেগ নিচেরটা বড়। এর মানে আমরা বলতে পারি যেহেতু এখানে আমরা তো আগে থেকেই জানি আমাদের স্মল এম, আমাদের আগে থেকে আমরা জানি বড় হাতের এমটা ছোটো হাতের এম থেকে বড়। যেহেতু বড় হাতের এমটা বড় হাতের এম নিচে আসছে মানে হরটা বড়, হর বড় মানে হচ্ছে ফি 2 বড়। সো আমরা বলতে পারি ফি 2 ইজ গ্রেটার দেন ফি 1। ফি 2 মানে কোন বস্তু? বা ভারী বস্তু। আর ফি 1 মানে কোন বস্তু? বা হালকা বস্তু। তাহলে এই বলো এবার বুঝছো কি না? তাহলে আমাদের যখন ভরবেগ সমান, একটি হালকা বস্তু এবং একটি ভারী বস্তুর যখন ভরবেগ সমান, তাহলে যেটা হালকা তার গতিশক্তি বেশি। আর দুইটা যদি গতিশক্তি সমান হয় তাহলে যেটা ভারী তার ভরবেগ বেশি, যেটা ভারী তার ভরবেগ বেশি, যেটা হালকা তার ভরবেগ কম। এই দুটো কোয়েশ্চেন পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। দুইটাই আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ওকে, এবার আসো শিয়াম একটা ম্যাথের কথা আমাকে বলছিল ইসেক স্যারের বই থেকে। যেহেতু সে বলছো ওই ম্যাথটা আমি এখনই করাই দিই, পরে আমার মনে থাকবে না, কারণ ম্যাথের কোয়েশ্চেনটা এখন সামনে আছে।
ম্যাথের কোয়েশ্চেনটা আমার সামনে আছে, হ্যাঁ ম্যাথের কোয়েশ্চেনটা আমার সামনে আছে, ওই কারণে এখনই করে দিই, পরে হয়তো আমার মনে থাকবে না, আবার সে রাগ করবে। তো এখন আমাদের ওইটার জন্য, ওই ম্যাথের জন্য মেইন যে কনসেপ্ট সেটা হচ্ছে আমরা গত ক্লাসে পড়ছিলাম কাজ শক্তি উপপাদ্য। তাহলে একটু খেয়াল করে দেখো, কাজ শক্তি উপপাদ্য, এই কাজ শক্তি উপপাদ্যটা কি আমরা বলছিলাম ভাইয়া, কাজ শক্তি উপপাদ্য মানে হচ্ছে গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন সমান হচ্ছে কৃত কাজ। এর মানে আমাদের কোন একটা বস্তুর গতিশক্তির যে পরিবর্তন হলো সেই গতিশক্তির পরিবর্তনটা কৃত কাজের সমান। গতিশক্তির পরিবর্তনটা কার সমান? কৃত কাজের সমান। তাই একটু খেয়াল করে দেখি, তাহলে গতিশক্তির পরিবর্তন যদি কৃত কাজের সমান হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া, মনে করেন আমাদের কোন একটা বস্তুর আদি বেগ হচ্ছে ইউ, শেষ বেগ হচ্ছে ভাইয়া ভি, তাহলে আমরা বলতে পারবো, আর তার কৃত কাজ মনে করে ডব্লিউ ধরে নিই, তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে তার আদি বেগ হচ্ছে কত? ইউ, তাহলে আদি গতিশক্তি হচ্ছে হাফ ইউ স্কোয়ার, শেষ বেগ হচ্ছে ভি, তাহলে আমরা প্রথমে শেষটা লিখি হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কৃত কাজ। এর মানে তার গতিশক্তির পরিবর্তন, এটা হচ্ছে শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি সমান কৃত কাজ। এবার সামহাও আমরা যদি বলি আদি বেগটা তার শূন্য, আদি বেগটা শূন্য আর শেষটা হচ্ছে আমাদের বি, তখন আমরা নিশ্চয়ই এখান থেকে বলতে পারবো হাফ এম বি স্কোয়ার ইকুয়ালস টু কৃত কাজ। ওই কারণে অনেক সময় আমাদের বইতে লেখা থাকে গতিশক্তি সমান কৃত কাজ। এর মানে মেইন কনসেপ্ট হচ্ছে গতিশক্তির পরিবর্তনটাই কৃত কাজের সমান। তো আমাদের আদিবেগ যদি শূন্য হয়, বা মানে একটা দুইটার মধ্যে যে কোনো একটা গতিশক্তি যদি শূন্য হয় শুরু বা শেষে, তো তখন তো পরিবর্তনটা ওই শুরু বা শেষে গতিশক্তি যা ছিল তার সমান। যদি আমার এটা শূন্য হয় পরিবর্তন এটার সমান, এটা শূন্য হলে পরিবর্তন এটার সমান, তখন দেখা যায় আমরা ডিরেক্টলি বলে দিতে পারি স্পেসিফিক মোমেন্টে গতিশক্তি সমান হচ্ছে কৃত কাজ। ওই কারণে আমরা বলি গতিশক্তি সমান হচ্ছে কৃত কাজ। তাহলে যখন আমাদের শুরু এবং শেষে বেগ ভিন্ন ভিন্ন, আমাদের শুরু এবং শেষে যে কোনো একটা জিরো থাকবে, তখন আমরা বলতে পারি গতিশক্তি সমান হচ্ছে কৃত কাজ। এবার কৃত কাজের ক্ষেত্রে প্রশ্ন আছে ভাই, কৃত কাজ মানে কি? কৃত কাজ মানে হচ্ছে ভাইয়া আমাদের কোনো একটা বস্তু, হ্যাঁ কোনো একটা বস্তু, এই কোনো একটা বস্তুর যখন আমরা কৃতকাজ বের করব, তাহলে কৃতকাজের ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই কৃতকাজটা কার কারণে হচ্ছে, এই কৃতকাজটা কার কারণে হচ্ছে। তো কার কারণে হচ্ছে কৃতকাজ, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো যে ভাইয়া আমাদের এখানে কাজ করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন প্যারামিটার কাজ করে। যেমন ফর এক্সাম্পল আমরা একটা কথা বলে নিই, এখানে কৃতকাজের ক্ষেত্রে যদি একাধিক বল কাজ করে তখন বিষয়টা কেমন হয় সেটাও বিবেচনার বিষয়। যে ভাইয়া আমাদের এখানে বল কাজ করলো একাধিক, অনেকগুলা বল কাজ করলো, তো অনেকগুলা বল যদি কাজ করে তাহলে এখানে কৃতকাজটা কীভাবে বের করব, সেই কনসেপ্টটা না জানলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি এই ম্যাথটা করতে পারবো না যে ম্যাথটা করার কথা। তাহলে আসো একাধিক বল একসাথে কাজ করলে কিভাবে আমরা কৃতকাজ বের করব। আচ্ছা, তো এবার একটু খেয়াল করে দেখি ভাইয়া, কৃতকাজের ক্ষেত্রে আমাকে দেখতে হবে, আমাকে কি দেখতে হবে দেখো, তুমি সিম্পল একটু ভালো করে খেয়াল করে দেখো। আমরা যদি বলি ভাইয়া আমাদের কৃতকাজ বের করব, ঠিক আছে, তো কৃতকাজ যদি বের করতে যাও তাহলে এই কৃতকাজের ক্ষেত্রে আমাদের কি কি প্যারামিটার কাজ, আমাদের কৃতকাজের ক্ষেত্রে কি কি হইতে পারে আমরা একটু দেখি। প্রথমত আসো আমরা মনে করি একটা তল নিলাম, এই তলে কোনো একটা বস্তু আছে, ওকে, এই যে আমার কোনো একটা বস্তু আছে, যদি কোনো একটা বস্তু থাকে এই বস্তুটাকে আমি এইদিকে এফ পরিমাণ বল প্রয়োগ করব, তাহলে এই তলে একটা ঘর্ষণ বল কাজ করবে কিনা? অবশ্যই ভাইয়া ঘর্ষণ বল কাজ করবে। ঘর্ষণ বল কোন দিকে কাজ করে ভাইয়া? ঘর্ষণ বল গতির বিপরীত দিয়ে কাজ করে। তাহলে আমরা বলতে পারি যখন এই বস্তুটাকে বল প্রয়োগ করে আমি মনে করো এতটুকু নিয়ে গেলাম, এই বস্তুটাকে বল প্রয়োগ করে আমি এস পরিমাণ সরাইলাম, তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখান থেকে আমি এ বিন্দু থেকে শুরু করে বি বিন্দুতে নিয়ে গেলাম এফ পরিমাণ বল প্রয়োগ করে। এখন আমার এফ পরিমাণ বল প্রয়োগ করে যখন আমি নিয়ে গেলাম, এক্ষেত্রে দেখো আমাদের গতির বিপরীতে একটা ঘর্ষণ বল কাজ করে। তাহলে আমি ধরে নিচ্ছি ঘর্ষণ বল সাধারণত আমাদেরকে না বলা থাকলে আমরা হিসাব করি না, আমি বললাম তুমি ঘর্ষণ বলটা হিসাব করবা। তাহলে একটু খেয়াল করো, বস্তু যাচ্ছে এই দিকে, ঘর্ষণ বল সবসময় গতির বিপরীত দিকে কাজ করে, তাহলে উল্টা দিকে একটা ঘর্ষণ বল কাজ করবে হচ্ছে ছোট হাতের এফ, এটাকে আমরা বলতেছি ঘর্ষণ বল।
এবার আমি যদি বলি এখানে কৃতকাজ কয়টা, অবভিয়াসলি ভাই দুইটা, কারণ এখানে বল যেহেতু দুইটা, কৃতকাজও দুইটা। তাহলে আমরা এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে কি ভাইয়া, বস্তু যখন এ থেকে বিতে যাবে তখন এফ বল দ্বারা কৃতকাজ, তাহলে আমরা বলতে পারি এফ দ্বারা কৃতকাজ, আমরা সরাসরি ডাব্লিউ এফ লিখি। এফ দ্বারা কৃতকাজ কি, বস্তু যেহেতু ভাইয়া আমাদের এ থেকে বিতে গেছে, তাহলে সরণটাও এ থেকে বি এর দিকে, আর বলটাও আমার এফ এ থেকে বি এর দিকে, তাহলে বল এবং সরণ যেহেতু একই দিকে, আমরা এক্ষেত্রে বলতে পারবো এফ ইন্টু এস। যতক্ষণ পর্যন্ত সে এ থেকে বিতে গেল ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রত্যেকটা মোমেন্টে ঘর্ষণ বল ছিল। তাহলে এখন যদি আমি বলি ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ কত, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো সিম্পল কি ভাইয়া, ঘর্ষণ বল যেদিকে, সরণটা কিন্তু তার উল্টো দিকে, ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ হচ্ছে ঋণাত্মক। তাহলে এখন আমাকে যদি বলা হয় টোটাল কৃতকাজ কত, তাহলে আমরা বলতে পারবো ডব্লিউ টোটাল সমান হচ্ছে দুইটা যোগফল আমাদের এফ বলের জন্য প্লাস ঘর্ষণ বলের জন্য। তাহলে এফ বলের জন্য হচ্ছে আমাদের এফ এস প্লাস ঘর্ষণ বলের জন্য হচ্ছে মাইনাস এফ এস। এক কথায় বলতে পারি এফ এস মাইনাস এফ এস, এক কথায় বলতে পারি এফ মাইনাস এফ ইন্টু এস। অ্যাকচুয়ালি আমরা এত কিছু না করে আমরা একটা কাজ করতে পারতাম, এখানে কার্যকর বলটা কত ভাই, এখানে কার্যকর যে বল ভাই দেখেন আমি এফ পরিমাণ বল প্রয়োগ করতেছি, সে এফ পরিমাণ বল থেকে কিন্তু এই এফ পরিমাণ ঘর্ষণ বল কী হচ্ছে, বাদ যাচ্ছে। এই এফ পরিমাণ বল থেকে এই ঘর্ষণ বলটা কী হচ্ছে, বাদ যাচ্ছে। তাহলে এফ পরিমাণ বল থেকে ঘর্ষণ বলটা সবসময় কি বাদ যায় না, অর্থাৎ আমাদের মনে করো ঘর্ষণ বল হচ্ছে 3 নিউটন, আমি বল প্রয়োগ করলাম 10 নিউটন, তাহলে দেখো আমি 10 নিউটন বল প্রয়োগ করলেও 3 নিউটন নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ হচ্ছে ঋণাত্মক। ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ অলওয়েজ ঋণাত্মক, কেন, ঘর্ষণ বল সবসময় গতির বিপরীত দিয়ে কাজ করে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কার্যকর মান হচ্ছে প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল, তো আমি একসাথে বলতে পারি না, সুতরাং টোটাল কৃতকাজ সমান হচ্ছে কার্যকর বল মাইনাস সরণ। তাহলে এখন আর তোমাকে এভাবে চিন্তা করা লাগতেছে না, ওই কারণে আমরা এখন থেকে চিন্তা করবো এভাবে, একাধিক বল যদি প্রযুক্ত থাকে তাহলে আমরা যে কাজটা করব, কার্যকর বল এবং সরণের মাধ্যমে আমরা কৃতকাজটা বের করব। এটা আমরা বুঝছি কিনা বলো, কার্যকর বল এবং কৃতকাজ বের করব কিনা। কার্যকর বল এবং শেষ বেগ বের করব, আমাদের কার্যকর বল যদি আমরা বের করে ফেলতে পারি তখন আমি এখান থেকে ডিরেক্টলি কৃতকাজ বের করতে পারবো, এর মানে টোটাল কৃতকাজটাই বের হয়ে গেল। এমনি সাধারণত তো আমাদের যোগ বিয়োগ করে অনেক কিছু করা লাগতেছে, এত কিছু আমরা না করে আমরা সরাসরি লব্ধি বলটা বের করব, সেই লব্ধি বল থেকে আমরা এখান থেকে এই যে কৃতকাজ বের করব। ইসলাম আশিক ভাই, ঘর্ষণ বলের জন্য থিটা 180 ডিগ্রি না, হ্যাঁ থিটা 180 ডিগ্রি হওয়ার কারণেই তো এখানে মানে চিহ্ন আসছে, ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস 180 ডিগ্রি, কস 180 ডিগ্রি মানে কত, -1, সরাসরি লিখছি। আচ্ছা, তাহলে আমরা এখানে এটা বুঝলাম। এবার আসো তোমাদেরকে আরেকটা কনসেপ্ট বলে দিই, আনত তলের ক্ষেত্রে অনেকে আমাদের কাজ বের করার সময় একটু হিবিজিবি অবস্থা ক্রিয়েট হয়। আনত তলের ক্ষেত্রে অনেকে কৃতকাজ বের করতে জানে না, হ্যাঁ অনেকে কৃতকাজ বের করতে জানে না আনত তলের ক্ষেত্রে। তো আনত তলের ক্ষেত্রে কৃতকাজ তুমি কিভাবে বের করবে সেটা আমি এখন দেখাচ্ছি। আচ্ছা, তো আনত তলের ক্ষেত্রে তোমাদের অনেক সময় একটু কনফিউজড হয়ে যাও তোমরা। আনত তল তোমরা অনেক সময় কনফিউজড হয়ে যাও আনত তলের ক্ষেত্রে, তো যার কারণে তোমাদের একটু ঝামেলা হয়ে যায়। আনত তলের ক্ষেত্রে তোমরা কনফিউজড হয়ে ঝামেলা করে ফেলো। তো আমি এখন তোমাদেরকে আনত তলের ক্ষেত্রে একটা ব্যাপার ক্লিয়ার করব। ওকে, তাহলে দেখো আনত তল, হ্যাঁ তো আনত তলের ক্ষেত্রে আমরা কাজ করব আমাদের দুইভাবে। একটা হচ্ছে
কোনো বাধা নেই, কোনো বাধা নেই, আর এখানে আছে বাধা আছে, বা বাধাদানকারী বল আছে, বাধাদানকারী বল হাজির, বাধাদানকারী বলটা হাজির। তো আমরা দেখব হচ্ছে বাধাদানকারী বল না থাকলে কি, সেটা আমরা খুব ভালো করেই জানি। সেটা হচ্ছে কি, মনে করো আমাদের কোনো একটা আনত তল এরকম, সিম্পলি আমাদের কোনো একটা আনত তল, এই আনত তলে কোনো একটা বস্তু নিচের দিকে পড়ে, হ্যাঁ। তো সে মনে করো এখান থেকে এতটুকু দূরত্ব অতিক্রম করলো, এই দূরত্বটা আমি নাম দিলাম হচ্ছে এস দূরত্ব। তো সে উপর থেকে এই দূরত্ব অতিক্রম করে এখানে আসলো, দ্যাট মিনস আমি বুঝতে পারছি তার সরণ হচ্ছে এস। এখন আমরা যে কাজটা করব, বলের দিকে সরণটা কত সেটা আমরা একটু বের করি, যে ভাইয়া আমাদের বলের দিকে যে সরণ, বলের দিকে সরণটা কত। তো আমরা যদি অ্যাকচুয়ালি চিন্তা করে দেখি, ভাইয়া সরণ যেদিকে, বলটা যদি সেদিকে নিই, এখানে বস্তুটা নিচে নামতেছে, কেন নামতেছে? অবভিয়াসলি ভাইয়া তার ওজনের জন্য। তাহলে আমি যদি এখানে মনে করো এভাবে চিন্তা করি, ভাই এটাই হচ্ছে আমার সেই বস্তু, এই বস্তুর ওজন হচ্ছে mg, নিচের দিকে কাজ করে। ওকে ভাইয়া, ওকে। mg যদি নিচের দিকে কাজ করে, এই আনত তলের এই কোণটা মনে করো থিটা, এই কোণটা যদি থিটা হয় তাহলে আমরা অবশ্যই বলতে পারবো ভাইয়া এই কোণটাও হচ্ছে থিটা। এটা সিম্পল জিনিস যে ভাইয়া এই কোণটা যদি থিটা হয়, এই কোণটাও থিটা। অনেকে কোয়েশ্চেন করতে পারো কেন ভাইয়া, তাদের জন্য আমার পক্ষ থেকে আনসার। দেখো আমি যদি একটা কাজ করি, এখানে একটা লম্ব টানি, এই তলে একটা লম্ব টানি, তাহলে দেখো এই কোণটা হচ্ছে থিটা, ঠিক কি না? জি ভাইয়া। এই তলের লম্ব টানছি মানে হচ্ছে টোটাল কোণটা 90 ডিগ্রি, ঠিক। এই কোণটা 90 মাইনাস থিটা, কেন? কারণ পুরোটা যদি একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা যদি এক সমকোণ হয়, বাকি দুইটা কোণ মিলে এক সমকোণ। এখন তোমাকে এটা বের করতে হবে, তাই তো? এটা কত ধরে নিলাম, এটা এক্স। এক্স যদি ধরে নিই, এটা আর এটা এই দুইটা যোগ করলে কত হওয়ার কথা? 90। তাহলে এক্স প্লাস 90 মাইনাস থিটা ইকুয়ালস টু হচ্ছে 90। 90 চলে যাবে, এক্স ইকুয়ালস টু থিটা। এর মানে অ্যাকচুয়ালি হচ্ছে আমার এখান থেকে যদি তুমি সরি, এটা থিটা না, ভুল করে ফেলছি তো, এটা থিটা। অর্থাৎ এখান থেকে যদি তুমি এটা লম্ব টানো, তাহলে এখানকার যে কোণটা, সেই কোণটা হচ্ছে এখানকার কোণের সমান থিটা। তাহলে এখান থেকে এই কোণটা হচ্ছে এই কোণের সমান মান হচ্ছে থিটা। বলো আমরা এটা বুঝছি কিনা, এটা বুঝছি কিনা বলো। এই কোণটা কিভাবে থিটা সেটা বুঝছি কিনা, যে আমার এখানে যদি টানি তাহলে এখানকার এই কোণটা যদি থিটা হয়, এই কোণটাও থিটা। তাহলে সিমিলারলি আমরা এখান থেকে এটা লম্ব টানলাম, তাহলে এই কোণটা হচ্ছে আমার থিটা, এই কোণটা হচ্ছে আমার থিটা। এই টাইপের জিনিসগুলো আমরা সাধারণত নিউটনীয় বলবিদ্যুতে ব্যাখ্যা করছিলাম, যদিও সেখানকার কনসেপ্ট এখানে লাগবে না, বাট তাও মানে ওইখানে যারা করছো তাদের জন্য হয়তো এটা একটু বেশি ইজি হইতে পারে, কারণ তোমরা অনেকবার এই জিনিসগুলো দেখছো। তাও আমি আবার ব্যাখ্যা করে দিলাম যে আমার এখানে যদি এই কোণটা থিটা হয়, এখান থেকে লম্ব টানলে এখানকার এই কোণটাও থিটা, এই কোণটা থিটা হলে এখান থেকে লম্ব টানলে এই কোণটা কী হবে? থিটা হবে। তাহলে অবভিয়াসলি এই কোণটা থিটা হলে এই কোণটাও কী হবে? থিটা হবে। এখন একটু খেয়াল করে দেখো ভাইয়া, আমার এখানকার যে বস্তুটা, এই বস্তুটা নিচের দিকে নামতেছে কেন? অবভিয়াসলি ভাইয়া এই বস্তুটা নিচের দিকে নামতেছে আমাদের অভিকর্ষ বলের কারণে। এখন অভিকর্ষ বল তো তলের উপর কাজ করতেছে না পুরোপুরি, হ্যাঁ ভাইয়া পুরোপুরি কাজ করতেছে না, কিন্তু আংশিকভাবে কাজ করতেছে। তো আমি দেখি কি পরিমাণ অভিকর্ষ বল এই দিকে কাজ করে। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা বের করব সেটা হচ্ছে, দেখো এখানে সিম্পল হচ্ছে এটা যেটা সমকোণী ত্রিভুজ চিন্তা করো, সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা এক সমকোণ। তাহলে আমরা এটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি জানি না, দুই সমকোণ। তাহলে এটা যদি এক সমকোণ হয়, এই দুইটা মিলে এক সমকোণ, তো এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা 90 মাইনাস থিটা। ওকে, তো আমি এই কোণটা 90 মাইনাস থিটা জেনে গেলাম। আমার টার্গেট হচ্ছে এই কোণটা কত জানা। এই কোণটা কিভাবে পাবো? এইটা কোন কোণ? এই তল যেটা, এই তলের উপর এটা লম্ব টানলাম, এই তলের উপর এটা লম্ব টানলাম, এই তলের উপর লম্ব টানলাম, মানে টোটাল কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আর এই কোণটা 90 মাইনাস থিটা, এই কোণটা কত সেটা আমার জানতে হবে। তো তুমি দেখো এই কোণটাকে যদি তুমি থিটা ধরো, তাহলে কিন্তু এই দুইটাকে যোগ করলে আমাদের আনসারটা 90 হয়, কারণ এটা মাইনাস থিটা প্লাস থিটা মানে হচ্ছে 90। অ্যাকচুয়ালি হচ্ছে আমার এই কোণটা হচ্ছে 90, আমরা এটাকে এক্স ধরে নিলে এই এক্স এবং 90 মাইনাস থিটা দুইটাকে যোগ করলে টোটাল কোণটা 90 হওয়ার কথা। 90 কাটাকাটি এক্সের মানটা থিটা, অ্যাকচুয়ালি আমাদের এই কোণটা হবে থিটা। এখানেও সেম। ওকে, এবার একটু খেয়াল করে দেখো ভাই, এটা যদি এমজি হয়, এই কোণটা যদি থিটা হয়, তাহলে অবভিয়াসলি আমরা বলতে পারবো এইদিকে আমার কাজ করে হচ্ছে এমজি কস থিটা, আর এদিকে কাজ করে হচ্ছে এমজি সাইন থিটা। তাহলে একটা জিনিস খেয়াল করছো,
এই যে আমার বস্তুটা উপর থেকে নিচে নামবে, এই বস্তুটা উপর থেকে নিচে নামবে কার কারণে? ভাইয়া আমার এই বস্তুটা উপর থেকে নিচে নামবে হচ্ছে mg sin θ এর কারণে। mg পুরোটা আমার কাজে লাগে না। আবারও বলতেছি, আনত তলের ক্ষেত্রে যখন আমরা সাধারণত মুক্তভাবে পড়ছিল তখন কিন্তু আমার mgটা পুরোপুরি কাজে লাগছে, তখন আমার mgটা পুরোপুরি কাজে লাগার কারণে mg ইন্টু অতিক্রান্ত দূরত্ব হয়েছে। এখন হচ্ছে আমার mgটা পুরোপুরি কাজে লাগতেছে না, তার একটা অংশ কাজে লাগতেছে। এখন mgটাকে দুইটা লম্ব উপাংশে ভাগ করলে এটা হচ্ছে mg cos θ, যার সাথে থিটা আছে সেটা হচ্ছে cos, যার সাথে থিটা নাই সেটা হচ্ছে sin, তাহলে এটা হচ্ছে mg sin θ। তো mg cos θ এর এখানে কোনো কাজ নাই, এখানে কাজ হচ্ছে mg sin θ, কারণ আমি বস্তুটাকে এদিক থেকে নিচে নামাচ্ছি এই বস্তুটাকে। তাহলে আমি এক কথায় বলতে পারি না ভাই এটা এমন একটা বস্তু, এটাকে দেখতে এরকম মনে হচ্ছে না, এই বস্তুটার উপর এই দিকে mg sin θ পরিমাণ বল কাজ হচ্ছে, এই বলের কারণে বস্তুর s পরিমাণ সরণ হলো, এবং বল যেদিকে সরণটাও সেম দিকে। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি এই বস্তুর ক্ষেত্রে কৃত কাজ w হচ্ছে mg sin θ ইন্টু s, mg sin θ ইন্টু s। তাহলে আমরা সিম্পলি বলে দিতে পারি। আবার আমরা চাইলে এখান থেকে আমরা বলতে পারি mg ইন্টু এটাকে বলতে পারি s sin θ। আর তুমি চিন্তা করো, এটা যদি s হয়, এটা যদি θ হয়, আর এটাকে যদি তুমি h বলো, তাহলে এখান থেকে খুব সিম্পলি বলা যায় ভাইয়া sin θ সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ h বাই s। এখান থেকে বলা যায় s আমাদের h ইকুয়াল হচ্ছে s sin θ। তাহলে আমরা s sin θ কে চাইলে h বলতে পারি mg h। এটা আমরা আগের ক্লাসগুলোতে প্রমাণ করছিলাম। কারণ এখানে কোনো লস নাই, এখানে কোনো বাধা নাই, যেখানে বাধা নাই সেখানে আমরা সরাসরি আমরা এভাবে কাউন্ট না করে সরাসরি উলম্ব সরণ কাউন্ট করলেও হয়ে যায়। এটা আমরা আগেও দেখছিলাম, এটি হওয়ার কথা ছিল এবং দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। অর্থাৎ আমি দেখলাম যে বস্তুর উপর অ্যাকচুয়ালি কী পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে আমাদের এবং কোন দিকে প্রযুক্ত হচ্ছে। তাহলে যেদিকে সরণ, যেদিকে বস্তুর সরণ হচ্ছে ওই দিকে আমার mg sin θ পরিমাণ বল কার্যকর। এর মানে এই বস্তুর সরণের জন্য তার উপর কার্যকর বল হচ্ছে mg sin θ। তাহলে mg sin θ কে বল ইন্টু বলের দিকে সরণ হচ্ছে s, তাহলে বল কত mg sin θ, তার দিকে সরণ কত s, বল ইন্টু বলের দিকে সরণ সমান হচ্ছে কৃত কাজ, বের করে ফেললাম। এবার আমরা বললাম না ভাইয়া এই বস্তুটা যখন নিচের দিকে নামবে সেটা বাধা দিবে, বাধা দানকারী বল থাকবে, বাধা দানকারী বল থাকবে। এই বাধা দানকারী বলের কারণে কখন থাকবে, যেমন মনে করো এই বস্তুটা এখান থেকে যতই নিচের দিকে নামবে, অ্যাকচুয়ালি দেখো এই বস্তুটার ব্যাগ কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে, কারণ নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামতেছে, এই বস্তু একটা বলে নামতেছে, এর মানে তার একটা ত্বরণ থাকবে, সে নিচের দিকে নামতে থাকবে। কিন্তু ভাইয়া আমি যদি গাড়ির কথা চিন্তা করি, একটা গাড়ি আমার এখান থেকে ছেড়ে দিলাম, ভালোভাবে খেয়াল করো ভাইয়া, আমার একটা গাড়ি আমি এখান থেকে ছেড়ে দিলাম, আমার একটা গাড়ি তাকে আমি এখান থেকে ছেড়ে দিলাম, এই গাড়িটাও কিন্তু নিচের দিকে যাওয়ার সময় অ্যাকচুয়ালি সে ত্বরণপ্রাপ্ত হবে। কিন্তু আমি চাচ্ছি এখানে গাড়ির একটা ব্যাগ আছে বি, এই গাড়িটা যখন এখানে আসবে তখন তার ব্যাগ ইকুয়াল টু 0 হয়ে যাবে। এর মানে গাড়ি আমার কি দিবে, ব্রেক দিবে। এই ব্রেক কি করবে, এই ব্রেক যে দিবে, ব্রেক দেওয়ার কারণে যেটা পাচ্ছি সেটাকে আমরা বলতেছি বাধা দানকারী বল। অর্থাৎ গাড়িটা আমার নিচের দিকে এই যে এভাবে চালাচ্ছে, আমি মনে করি একটা গাড়ি চালাচ্ছি এভাবে, এই যে আমি নিচের দিকে গাড়ি চালাচ্ছি, বুরুম 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 বুরুম, সামনে দেখলাম একজন লোক দাঁড়ায় আছে, তখন ওয়াইট মানে ব্রেক কষে আস্তে 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 তাকে থামানো, সাথে সাথে থামবে না। তুমি তো হঠাৎ করে ব্রেক এমনভাবে কষো এই বস্তু গাড়িটা আমার এখানে ডিগবাজি খাওয়া শুরু করবে। তো আমার এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে, আমার এখানে যেটা হবে সেটা হচ্ছে কি ভাই, এই যে গাড়িটা, এই গাড়িটা আমাদের ব্রেক কষবো, ব্রেক কষার কারণে আমাদের ব্রেকটা শূন্য হবে। তাহলে দেখো এই গাড়িটার উপর একটা অভিকর্ষজ বল কাজ করবে। আর তুমি ব্রেক যে করবা, ব্রেক কেন করে বলো তো গাড়িতে? ব্রেক করে হচ্ছে গাড়িটাকে থামানোর জন্য। এর মানে গাড়ি যেদিকে যেতে চাচ্ছে তার বিপরীত দিকে আমি তাকে একটা বাধা দেওয়ার জন্য একটা বল প্রয়োগ করি, জাস্ট লাইক ঘর্ষণ বল। এটাকে আমরা বলতেছি বাধা দানকারী বল। তাহলে দেখো এখানে আমি কোনো ব্রেক দিই নাই, এর মানে বস্তুর মধ্যে পড়ে গেছে। যেমন এই গাড়িটা জাস্ট এখানে ছেড়ে দিলাম, সে অটোমেটিক নামতে আসে। আর এখানে হচ্ছে গাড়িটাকে আমি ব্রেক কষে থামাই দিব। তাহলে দেখো দুইটার মধ্যে পার্থক্য দেখছো, এখানে বাধাদানকারী কোনো বল ছিল না, শুধু একটা বলই ছিল, সেটা হচ্ছে mg sin θ। আর এখানে বল হচ্ছে দুইটা,
mg sin থিটা তো থাকবে, তার পাশে আবার বাধাদানকারী বল সেটাও থাকবে। আর বাধাদানকারী বল কোন দিকে থাকে? গতির বিপরীত দিকে, সেটাও থাকবে। তাহলে তোমাকে সেটাও কাউন্ট করতে হবে। আমার কথা ক্লিয়ার কিনা বলো? আমার কথা ক্লিয়ার কিনা বলো? আমার কথা ক্লিয়ার কিনা বলো? কথা ক্লিয়ার কিনা? দেখো ম্যাথ কোন ব্যাপার না, বেসিকটা ক্লিয়ার করো, ম্যাথের আব্বার সহ মিলবে। আর বেসিক যদি পুরো ফকফক করে ফেলো তখন দেখে ম্যাথ তোমাকে আব্বু আম্মু ডাকবে। আর ম্যাথ তোমাকে আব্বু আম্মু ডাকা মানে তুমি বুঝতেছো, মানে অস্থির লেভেলের। ফাদার অফ ম্যাথমেটিক্স, ফাদার অফ ফিজিক্স। আমি তো একটা তোমার কি বলে, আমি ইয়া করছি যে কি বলে, ইন ফিউচার যখন বিয়ে টিয়ে করুম না, তখন হচ্ছে আমার বাচ্চার নাম রাখবো হচ্ছে, একটার নাম রাখবো ফিজিক্স আর একটার নাম রাখবো হচ্ছে ম্যাথ। তা এখন দুইটার বেশি দরকার নাই তো, মানে দুইটা হলে, একটার বেশি নয়, দুইটা হলে ভালো হয়। হ্যাঁ, তা আমার নীতি হচ্ছে দুইটা থেকে কমও নয়, দুইটা থেকে বেশিও নয়, দুইটা হলেই পারফেক্ট হয়। তো সেই দুইটা, একটার নাম রাখবো ফিজিক্স আর একটার নাম রাখবো হচ্ছে ম্যাথ। এখন তুমি বলতে পারো ভাইয়া আপনার পোলা হবে না মাইয়া হবে কেমনে বুঝছেন? যেটা হোক আমি স্যাটিসফাইড। এখন কথা হচ্ছে ফিজিক্স আর ম্যাথ এগুলো, এসব নাম তো কেউ জীবনে রাখে নাই বাচ্চা কাচ্চার নাম। মনে করো তুমি রাখলা, একটা নাম দিলা হচ্ছে, তুমি একটা যে কোনো একটা নাম দিলে হিরো। এবার হিরো তো ছেলের নাম, কেন ছেলেদের নাম রাখা হয়। তো ফিজিক্স আর ম্যাথ তো কোনো কারো নাম রাখে নাই। তা আমি তো জিনিয়াস, আমি কি করব, ফোলা হোক আর মাইয়া হোক, একটার নাম রাখবো ফিজিক্স আর একটার নাম রাখবো হচ্ছে ম্যাথ। তাহলে এই ফিজিক্স আর ম্যাথ এই দুইটা বাচ্চার ফাদার কে? হ্যাঁ, হিমু। তখন থেকে পোলাবাইন বলবে ফাদার অফ ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স কে? ইফতেখার হোসেন ইমো। সো এখন থেকে শিখে রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। ইসলাম আশিক ভাইয়া বাইক আছে আপনার, বা কিনবেন? না, আমার বাইক নাই, আমি বাইক কিনবো না। আমার স্বপ্ন হচ্ছে আমি সরাসরি গাড়ি কিনবো। আমার বাইকের স্বপ্ন না, অনেক অনেক আমাদের অনেক বন্ধু বান্ধব থেকে বাইকের স্বপ্ন থাকে। তো বাইক চালাইতে পারি, তবে তাও চালাইতে পারলেও খুব একটা ভালো পারি না, কারণ জাস্ট শিখছি, তবে প্র্যাকটিস করিনি। তো আমার স্বপ্ন হচ্ছে ডাইরেক্ট গাড়ি কিনবো। কিসের বাইকটা? ডাইরেক্ট গাড়ি কিনবো। ওকে, সামনের দিকে আগাই। তাহলে আমরা এই ম্যাথের মধ্যে দেখি বাধাদানকারী বল থাকবে। তাহলে আসো এবার আমরা এখানে যদি আমি চিন্তা করে দেখি, ভাই এখানেও সেম আপনি চিন্তা করে দেখেন। আমাদের এখানে একটা আনত তল, এখানে এই কোণটা হচ্ছে থিটা। আর ভাই এখানে তো একটা গাড়ি আছে, এই যে গাড়ি, এই যে গাড়ি, এই গাড়িটা আমরা ব্রেক কষবো। ব্রেক কষলে গাড়িটা কি করবে? থেমে যাবে, স্বাভাবিক। তো আমাদের গাড়িটাকে ব্রেক কষে কষে আস্তে আস্তে থামাবো। তো থামার আগে গাড়িটা আমার এস পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, জাস্ট লাইক দ্যাট। মনে করো আমি ধরে নিলাম এখান থেকে এই পরিমাণ, সে এস পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। তো আমরা আসি, এই গাড়ি যেটা, এই গাড়ির ওজনটা হচ্ছে আমাদের এমজি, নিচের দিকে কাজ করে। আর এই কোণটা যদি থিটা হয়, এখান থেকে যদি আমরা একটা লম্ব টানি, এই তলের সাথে একটা লম্ব টানলে এই কোণটাও হবে থিটা। তাহলে এটা হবে আমাদের এমজি কস থিটা, আর এইদিকে আসবে হচ্ছে আমাদের এমজি সাইন থিটা। এখন দেখো আমাদের সাধারণত এমজি সাইন থিটার কারণে গাড়িটা নিচের দিকে নামে বা নিচের দিকে ত্বরণ প্রাপ্ত হয়, কিন্তু এই গাড়িটা আমাদের আস্তে আস্তে থেমে যাবে। এর মানে মন দিতে হবে। কেন মন দিতে হবে বুঝতে পারতেছ? আমরা এই দিকে একটা, বিপরীত দিকে একটা বল প্রয়োগ করব এফ, যেটাকে আমরা বলতেছি বাধা দানকারী বল। এখন তোমাদের কাছে আমার কোয়েশ্চেন, এই গাড়িটা আস্তে আস্তে থেমে যাবে, আস্তে আস্তে থেমে যাবে, আস্তে আস্তে থেমে যাবে। এই গাড়িটা যদি আস্তে আস্তে থেমে যায়, তাহলে তোমরা আমাকে বলো তো এখানে এফ এবং এমজি সাইন থিটা এই দুইটার মধ্যে কে বড়? অবভিয়াসলি আমার এফ বড়। যদি এফ বড় না হইতো, এমনিতে তো গাড়ি নিচের দিকে নামার সময় এমজি সাইন থিটার কারণে আস্তে আস্তে ত্বরণ প্রাপ্ত হবে। তো এফ যখন বড়, এই দুইটার মধ্যে এফ বড়, এর মানে হচ্ছে আমাদের টোটাল লব্ধি বলটা হচ্ছে, লব্ধি বলটা কত? তাহলে আমার লব্ধি বলটা হচ্ছে এফ মাইনাস এমজি সাইন থিটা, যেটা আমার কোন দিকে? উপরের দিকে, যেহেতু বড়টা এফ, এফ বড় উপরের দিকে, যার কারণে আস্তে আস্তে মন্দন সৃষ্টি হয়। তাহলে আমরা বলতে পারবো এক্ষেত্রে কৃতকাজ মান হচ্ছে বল হচ্ছে এটা ইন্টু সরণ। তাহলে দেখো যখন আমার বাধাদানকারী বল ছিল না, তখন ছিল এমজি সাইন থিটা ইন্টু আমাদের ওই দিকে সরণ হচ্ছে এস। আর যখন বাধাদানকারী বল আছে এফ ইন্টু এমজি সাইন থিটা ইন্টু এস। আরও যদি বল থাকতো সিম্পলি হিসাব করতাম।
সিয়াম ভাইয়া 4টা ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার, না না এই ফিজিক্সের জনক, ম্যাথের জনক, এগুলো ফার্স্ট পেপারের জনক, সেকেন্ড পেপারের জনক নাই। জনক আছে হচ্ছে ফাদার অফ ফিজিক্স, ফাদার অফ ম্যাথমেটিক্স। এই একটু ক্লিয়ার কিনা এবার? তাহলে সিয়াম যে ম্যাথটার কথা বলছিলে সেই ম্যাথটা আমি করাই দিই। হ্যাঁ, সেই ম্যাথটা করাই দিই, আশা করি এবার আর সমস্যা হবে না। এই কনসেপ্টগুলো জানা থাকলে সমস্যা হবে না। এরকম তোমরাও বাকিরাও কোয়েশ্চেন টোয়েশ্চেন করলে সুবিধা হচ্ছে। যেমন এই ম্যাথটা করানোর জন্য আমি অনেক কথা বলছি, এই কথাগুলো কাজে লাগবে। ম্যাথটা আমার জীবনে নাও আসতে পারে, বাট কথা হলো কনসেপ্টগুলো কাজে লাগবে। তো এখানে যে কনসেপ্টটা 2000 কেজি বরের একটি গাড়ি ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত, তাহলে আমি কোয়েশ্চেনটা লিখি ইসাক স্যারের বইয়ের ম্যাথ। 2000 কেজি ভরের একটি গাড়ি 2000 কেজি বরের একটি গাড়ি ভূমির সাথে 30 ডিগ্রি কোণে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত একটি রাস্তা ধরে 30 ডিগ্রি কোণে আনত একটি রাস্তা ধরে 16 মিটার পার সেকেন্ড বেগে 16 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে নামার সময় গাড়ির চালক ব্রেক প্রয়োগ করায় গাড়িটি 40 মিটার দূরত্ব অতিক্রম করার পর থেমে যায়। গাড়িটি 40 মিটার দূরত্ব অতিক্রম করার পর থেমে যায়। কি পরিমাণ গতি প্রতিরোধকারী বল গাড়িটির উপর ক্রিয়া করে? কি পরিমাণ গতি প্রতিরোধকারী বল গাড়িটির উপর ক্রিয়া করে? এটাই কোয়েশ্চেন করছে। খুবই সিম্পল একটা কোয়েশ্চেন, জাস্ট আমাদের কনসেপ্টটা হচ্ছে গর্জিয়াস না, আসলে বুঝলেই সোজা। তো তোমাকে বলা হলো 2000 কেজি ভরের একটি গাড়ির বড় হচ্ছে 2000 কেজি, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত একটি রাস্তা ধরে। তাহলে আমার একটি রাস্তা আছে, সেটা ভূমির সাথে কত ডিগ্রি কোণে আনত? 30 ডিগ্রি কোণে আনত। ধরে নিলাম থিটা ডিগ্রি কোণে আনত, দ্যাট মিনস দ্য ভ্যালু অফ থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। তো আনত একটি রাস্তা ধরে 16 মিটার পার সেকেন্ড বেগে নিচে নামার সময়, এর মানে গাড়িটির যে আদি বেগ, অর্থাৎ আদি বেগ যেটা ব্যাগ সমান ছিল আমাদের কত? 16 মিটার পার সেকেন্ড। এরপর তো থামাই ফেলছে মানে পরবর্তী ব্যাগটা হচ্ছে 0, বা আমরা বলে নিলাম বি নট সমান হচ্ছে 16 মিটার পার সেকেন্ড, আর শেষ ব্যাগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তো 16 মিটার পার সেকেন্ড ব্যাগে নিচের দিকে নামার সময়, তাহলে আমাদের 30 ডিগ্রি কোণে আনত রাস্তায় 16 মিটার পার সেকেন্ড ব্যাগে নিচের দিকে নামার সময় চালক ব্রেক প্রয়োগ করছে। এই ব্রেক প্রয়োগ করার কারণে একটি গতি প্রতিরোধকারী বল পাইছে। সেই গতি প্রতিরোধকারী বলের মান আমাকে বের করতে বলছে। তো বলছে আমাদের গাড়িটি 40 মিটার দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ এখান থেকে মনে করো গাড়িটি যাত্রা আরম্ভ করে, এরপর সে মনে করে এতটুকু জায়গায় থেমে যায়। তাহলে আমার এখানে তার ব্যাগ হচ্ছে আমাদের ভি নট, আর এখানে তার ব্যাগ ভি ইকুয়ালস টু 0। এই মাঝখানে যে দূরত্বটা এটা হচ্ছে আমাদের 40 মিটার। তাহলে আমরা ধরে নিচ্ছি এস ইকুয়ালস টু 40 মিটার। এই 40 মিটার দূরত্ব অতিক্রম করার পর থেমে যায়। কি পরিমাণ গতি প্রতিরোধকারী বল ক্রিয়া করে? তো আমরা যদি এখানে বলি ভাই এটাই সেই আমার কাঙ্ক্ষিত গাড়ি, গাড়িটা, তাহলে দেখো এই যে আমাদের গাড়িটা, এই গাড়িটার আমরা এখানে বলতে পারি ভাইয়া এইদিকে হচ্ছে আমার এমজি, এই কোণটা হচ্ছে আমাদের থিটা, তাহলে এটা হচ্ছে আমাদের এমজি কস থিটা, আর এটা হচ্ছে ভাইয়া এমজি সাইন থিটা। এই এমজি সাইন থিটা নিচের দিকে কাজ করে, আর উপরের দিকে গাড়ির যে ব্রেক সেটা উপরের দিকে এক পরিমাণ বল প্রয়োগ করে। তো আমাদের তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে ভাইয়া টোটাল যে কৃত কাজ হচ্ছে আমাদের এফ মাইনাস এমজি সাইন থিটা ইন্টু এস।
তো এখানে আমাকে বলছে গতি প্রতিরোধকারী বলটা এফ এর মানটা বের করতে। তো এখানে একটু খেয়াল করে দেখো, এখানে দুইটা ইনফরমেশন জানা আছে, একটা হচ্ছে কৃত কাজের ইনফরমেশন, আরেকটা হচ্ছে গতিশক্তির ইনফরমেশন। কেন? কারণ ব্যাগ দেওয়া আছে মানে কি, ব্যাগ দেওয়া আছে মানে তুমি গতি বের করতে পারবা। তো আমাদের এখানে শুরু এবং শেষ যে কোনো একটা ব্যাগ শূন্য না, শূন্য। দ্যাট মিনস আমরা বলতে পারবো গতিশক্তি সমান কৃত কাজ। গতিশক্তি সমান কি? কৃত কাজ। তাহলে গতিশক্তিটা কত? গতিশক্তি হচ্ছে হাফ এম ভি নট স্কোয়ার। চাইলে তুমি হাফ এম বি নট স্কোয়ার মাইনাস হাফ এম বি স্কোয়ার লিখতে পারতা, তো আমার এটা তো শূন্য আর লিখলাম না। ইকুয়ালস হচ্ছে কৃত কাজ। কৃত কাজ কত? এফ মাইনাস এম জি সাইন থিটা ইন্টু এস। এখানে দেখো এম এর মান দেওয়া আছে কত? এম এর মান হচ্ছে 4000 কেজি, 2000 কেজি, 2000 কেজি। দিস ইজ দ্য ভ্যালু অফ মাস। এম এর মান দেওয়া আছে, বি নোডের মান দেওয়া আছে 16 মিটার পার সেকেন্ড, এম এর মান দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে 30 ডিগ্রি, এস এর মান দেওয়া আছে 40 মিটার। চাইলে আমরা এফ এর মান বের করতে পারি। এফ এর মান যত বের হবে এটা হচ্ছে বাধাদানকারী বল। বলো কনসেপ্ট ক্লিয়ার কিনা? কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, এবার আমরা আর কোনো ম্যাথ করাবো না, কোনো কিছু করাবো না। আমরা থিওরিটিক্যাল কয়েকটা জিনিস বলবো যেগুলো তোমরা 9, 10 থেকে জানো, বাস আমাদের ইন্টারভিউ জানা লাগবে, সেটা তোমাদেরকে যা জানান দিচ্ছি যে তোমরা 9, 10-এ জানতা, এখনও জানা লাগবে সেই ধরনের জিনিসগুলো জানান দিব। এই যে ক্ষমতা কাকে বলে, হ্যাঁ, কর্মদক্ষতা কাকে বলে, এই ধরনের জিনিসগুলো, এই টার্মগুলো হচ্ছে আমি ডেফিনেশন বলে বলে যাব। তো আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবা। কেন? কারণ হচ্ছে আমাদের ইসলাম আশিক ভাইয়া হাফ এম বি স্কোয়ারের আগে মাইনাস আসবে না। তুমি যে আমরা যেদিন যে কি বলে যেদিন কাজ শক্তি উপপাদ্য পড়াইছি সেদিনকার ক্লাসটা করলেই বুঝতে পারবা মাইনাস কেন আসবে না। আমার এখানে সবসময় আমরা বড়টা থেকে ছোটোটা বিয়োগ করি, অর্থাৎ এক্ষেত্রে আমাদের সে কাজ দিতেও পারে, আমি কাজ করতেও পারি। সো তুমি সেই ক্লাসটা করলে আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবার যা পড়াবো তা হচ্ছে 9, 10-এর কনসেপ্ট। এখন যা পড়াবো তা হচ্ছে 9, 10-এর কনসেপ্ট। খালি মনোযোগ দিয়ে শুনতে হবে, 9, 10-এর কনসেপ্ট এগুলো তোমাদেরকে পড়ানোর মতো কোনো জিনিসও না, আমার পড়ানোর ইচ্ছাও নেই, তাও পড়াইতে হবে। ও আচ্ছা, তার আগে তো আরেকটা ভালো জিনিস রয়ে গেছে, তো শক্তির সংরক্ষণশীলতা। তাহলে ক্ষমতার কর্মদক্ষতা কালকে পড়াবো, শক্তি সংরক্ষণশীলতাটা আমি বলে দিই একটু। 9, 10-এ পড়ছো শক্তি সংরক্ষণশীলতা, এখন একটু বলে দিই। তাহলে শক্তির সংরক্ষণশীলতার নীতি বলার আগে আমরা দুইটা জিনিস পড়বো, একটা হচ্ছে সংরক্ষণশীল বল আর একটা হচ্ছে অসংরক্ষণশীল বল। তো আমরা দুইটা জিনিস পড়বো, আমাদের একটা হচ্ছে সংরক্ষণশীল বল আর একটা হচ্ছে অসংরক্ষণশীল বল। একটু জেনে রাখি, সংরক্ষণশীল বল ভার্সেস অসংরক্ষণশীল বল। তো সংরক্ষণশীল বল আর অসংরক্ষণশীল বল বলতে কী বোঝায় একটু খেয়াল করে দেখো। আমাদের সংরক্ষণশীল বল হচ্ছে সেটা যে বলটা পুনরুদ্ধার করা যায়, মানে পুনরায় উদ্ধার করা যায়। আর অসংরক্ষণশীল বল মানে যে বলটা হারিয়ে যায় আর পাওয়া যায় না। যেমন ফর এক্সাম্পল, কোন একটা বস্তুকে ভূমি থেকে এইচ পরিমাণ উপরে তুললা এবং সেখান থেকে বস্তুটাকে আমার নামাইলা। তাহলে দেখো, ভূমি থেকে যখন তুমি এইচ পরিমাণ উপরে তুললা, তখন তুমি mgh পরিমাণ কাজ করছো। আর আমাদের অভিকর্ষ বলের বিপরীতে mgh পরিমাণ কাজ করা হয়েছে। আর নিচে নামার সময় mgh পরিমাণ কাজ হয়েছে। টোটাল কৃত কাজ যদি বলি সেটা হচ্ছে ভাইয়া mgh মাইনাস mgh প্লাস mgh মানে হচ্ছে 0, আমরা আগেও পড়াইছিলাম। এর মানে দেখো, উপরে উঠার সময় যা নিচে নামার সময় তার ঠিক উল্টা ঘটনাটা ঘটে। উপরে উঠার সময় তুমি যেই পরিমাণ কাজ করতেছ
নিচে নামার সময় ঠিক সেম পরিমাণ কাজ রিটার্ন পাচ্ছ। এটা হচ্ছে বিভব শক্তি কনসেপ্ট ছিল না। আমি মনে করি উপরে ওঠার সময় 10 জুল কাজ করলাম, সেই 10 জুল কিন্তু আমি নিচে নামার সময় রিটার্ন পাবো, সে নিজে আমাকে 10 জুল কাজ করে দেখাবে। তাহলে এই যে আমি যেটা দিলাম সেটা আবার রিটার্ন পাইছি না, পাইছি। তাই এটাকে আমরা বলতেছি হচ্ছে সংরক্ষণশীল বল। এবং সংরক্ষণশীল বলের ক্ষেত্রে টোটাল কৃতকাজের মান হবে 0। সংরক্ষণশীল বলের ক্ষেত্রে টোটাল কৃতকাজের মান কত হবে? 0। আর অসংরক্ষণশীল বল মানে হচ্ছে যেটা আর কখনো রিটার্ন পাওয়া যায় না, সেক্ষেত্রে আমার কখনো রিটার্ন পাওয়া যদি না যায় সেক্ষেত্রে আমরা কখনো আর কৃতকাজ 0 বলতে পারবো না। যেমন মনে করো আমার কোনো একটা টেবিলে কোনো একটা বস্তুকে এখান থেকে আমরা এখানে নিয়ে গেলাম, তাহলে ঘর্ষণ বল বলে একটা বল কাজ করবে না? জিবে অবভিয়াসলি। তাহলে দেখো সেই ঘর্ষণ বলটা এদিকে যাওয়ার সময়ও তোমাকে বাধা দিবে, আবার এদিকে আসার সময়ও বাধা দিবে। এর মানে ঘর্ষণ বলটা, যেমন এখানে আমি অভিকর্ষ বলের ক্ষেত্রে দেখতেছি মুক্তভাবে, একবার আমি দিলে আরেকবার সে আমাকে দে, কিন্তু এক্ষেত্রে আমি ঘর্ষণ বলের ক্ষেত্রে দেখতেছি এই ঘর্ষণ বলটা আর রিটার্ন পাওয়া সম্ভব না। ঘর্ষণ বল মানে হচ্ছে এক ধরনের লস। এই ঘর্ষণ বল যেটা লস হয়েছে সেটা তুমি আর কখনো পাবা না। এর মানে এখানে টোটাল কৃতকাজ কখনো 0 হতে পারে না। কেন? কারণ ঘর্ষণ বল পুনরুদ্ধার করা যায় না। তাহলে এখানে যেমন আমাদের ঘর্ষণ বল, এই ঘর্ষণ বল এটা পুনরুদ্ধার করা যায় না, করা যায় না। তাহলে যে বলটা পুনরুদ্ধার করা যায় তাকে আমরা বলি হচ্ছে সংরক্ষণশীল বল, আর যেটা পুনরুদ্ধার করা যায় না সেটাকে আমরা বলি হচ্ছে অসংরক্ষণশীল বল। ওই কারণে শক্তির সংরক্ষণশীলতার নীতি যখন আমরা পড়ব, তাহলে আমরা সেখানে আমি শিয়াম কুয়ার ম্যাথ আসবো, তো আমরা তো চ্যাপ্টার তো আজকে শেষ করে দিচ্ছি না, আস্তে আস্তে আসবো। এই অধ্যায়ে দুইটা স্পেশাল কনসেপ্ট আছে, একটা হচ্ছে কুয়া, একটা হচ্ছে সরল দোলক। সেই কুয়া এবং সরল দোলক কোনোটাই তোমার বইতে ব্যাখ্যা করা নাই, কিন্তু আমাকে দুইটাই ব্যাখ্যা করতে হবে। কেন? বইয়ের ম্যাথ করতে গেলে তখন কিন্তু কুয়ার কনসেপ্টটা সরলের কনসেপ্ট আমাদের আর সরল দোলকের কনসেপ্ট লাগবে। তো আমাদের এখানে তাহলে সংরক্ষণশীল অসংরক্ষণশীল এই দুইটা বলের ডেফিনেশনটা একটু মাথায় রাখতে হবে, অনেক সময় এক্সামে আসে, আর বাকিটা তোমরা বই থেকে রিডিং পড়ে নিবা। আগে আমাকে এটা বলো যে তুমি সংরক্ষণশীল আর অসংরক্ষণশীল বল বুঝছো কিনা? সংরক্ষণশীল এবং অসংরক্ষণশীল বল তুমি বুঝছো কিনা আগে বলো, আগে বলো। আমরা ক্ষমতার কর্মদক্ষতা পরে পড়াই, আগামী ক্লাসে আমরা আগে সরল দোলকটা পড়াই ফেলবো। কেন? শক্তি সংরক্ষণশীলতা নীতি সরল দোলকের ক্ষেত্রে আমাকে প্রমাণ করতে হবে। তো যেহেতু সরল দোলকের ক্ষেত্রে প্রমাণ করতে হবে, আমরা একটা কাজ করি, সরল দোলকের ক্ষেত্রে প্রমাণ করার সময় সরল দোলকের কনসেপ্ট শুদ্ধ পড়াই ফেলবো। এই বলো একটু ক্লিয়ার কিনা যে সংরক্ষণশীল বল ভার্সেস অসংরক্ষণশীল বল একটু ক্লিয়ার কিনা বলো। জাস্ট এখানে সিম্পল কথা, কোনটা আমার পুনরুদ্ধার করা যায়, কোনটা পুনরুদ্ধার করা যায় না। যদি পুনরুদ্ধার করা যায় সেটা হচ্ছে সংরক্ষণশীল বল, আর যদি পুনরুদ্ধার করা না যায় সেটা হচ্ছে আমাদের অসংরক্ষণশীল বল। জাস্ট ইট। অর্থাৎ যেগুলো তোমার লস হয়ে যাচ্ছে, যেমন ঘর্ষণ বল। ঘর্ষণ বল সবসময় বাধা দেয়, ঘর্ষণ বল সবসময় আমাকে কী দিচ্ছে? বাধা দিচ্ছে। তাহলে এই ক্ষেত্রে তুমি ঘর্ষণ বলটা রিটার্ন পাবা না। তুমি যখন এদিক থেকে এদিকে যাচ্ছ তখনও বাধা দিচ্ছে, উল্টা দিক থেকে আবার রিটার্ন যখন করতেছো তখনও বাধা দিচ্ছে। আর এখানে দেখো তুমি উপরের দিকে যাওয়ার সময় অভিকর্ষ বল তোমার বিরুদ্ধে কাজ করতেছে, আর নিচে নামার সময় ঠিকই সে তোমাকে হেল্প করতেছে। তাহলে তুমি যেটা আগে দিয়েছো সেটা কিন্তু এখন পাই গেছো। বাট ঘর্ষণের ক্ষেত্রে তুমি এদিকে যাওয়ার সময় ঘর্ষণ বল মানেই সে গতির বিপরীত দিয়ে কাজ করবে। ওই কারণে বলি ঘর্ষণ বল সবসময় ঋণাত্মক। ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ সবসময় ঋণাত্মক, সে সবসময় বস্তুর গতিকে বাধা দেয়। এই ঘর্ষণ বল কখনো রিটার্ন বা পুনরুদ্ধার পাওয়া সম্ভব না। ওই কারণে ঘর্ষণ বল হচ্ছে আমাদের অসংরক্ষণশীল বল। ওকে, তাহলে আজকে আর না পড়ে আমার একটু খারাপ লাগতেছে, তো আজকে না পড়ে আমরা শক্তি সংরক্ষণশীলতা আগামী ক্লাসেই শুরু করব। তো তোমাদের কাজ হচ্ছে কি? তোমাদের কাজ হচ্ছে শক্তি পর্যন্ত যতগুলো কনসেপ্ট, সবগুলো কনসেপ্টের তোমরা ম্যাথগুলো একটু দেখে ফেলবা। মানে তোমরা নিজেরা দেখবা কোন কোন ম্যাথে তোমার প্রবলেম হচ্ছে সেগুলো একটু দাগায় রাখবা। তাহলে যে সুবিধাটা হবে আমি নেক্সট ক্লাসগুলো নেওয়ার সময়, কারণ আমরা কিন্তু এখনো সব ম্যাথ করাইনি, আমরা স্পেশালি কয়েকটা ম্যাথ ক্লাস রাখবো ম্যাথের জন্য। তো সেই ক্লাসগুলোতে আমরা সলভ করে দিতে পারবো যদি তুমি আগে থেকে দেখে রাখো যে কোনটা, হ্যাঁ তুমি জানো না ভাই কোনটা আমরা পড়াইনি, তো তুমি দেখতে থাকো, যেগুলো পারতেছো না এগুলো দাগায় রাখো, আমাকে পাঠাও। তো আমি ওই অনুযায়ী তোমাদেরকে ক্লাসগুলোতে বুঝিয়ে দিব।
শিয়াম ইন্টিগ্রেশন হবে? হ্যাঁ ইন্টিগ্রেশন হবে, আমি একটু রেস্ট নিয়ে নিই, রেস্ট নিয়ে তারপর নিব, ঘন্টাখানিক টাইম আছে। ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর তোমরা 9-10 শক্তি সংরক্ষণশীলতা যেগুলো পড়ছিলা সেগুলো একটু দেখে আসবা আগামী ক্লাসের জন্য।